আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হতে পারেনি বললেন মির্জা ফখরুল। জানাবো আবারও তলাবিহীন ঝুড়ির অর্থনীতি, ঋণ পরিশোধ করতে নতুন ঋণ নিচ্ছে সরকার। এদিকে মুন্সিগঞ্জ 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত। এবং সর্বশেষ জানাবো ঢাকায় ইসরায়েলি বিমানের অবতরণ নিয়ে যা বলল জামাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হতে পারেনি বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নাই, সব পুলিশ লীগ। মির্জা ফখরুল আরো বলেন, আমরা নির্বাচন চাই, সবাই যেন অবাধে বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই। গোটা দেশকে আওয়ামী লীগ ভয়ের রাজত্বে পরিণত করেছে। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের আলেম ওলামা, অধ্যাপক বা বিখ্যাত কাউকে তারা সম্মান করে না। পৃথিবী যাকে চিনে নোবেল বিজয়ী তাকেও তারা শাস্তি দিয়েছে। আওয়ামী লীগ ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, আকরামের ঘটনা নতুন নয়। আমাদের আন্দোলন চলাকালে 30 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় 60 লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া দলের 700 থেকে 800 নেতাকর্মীকে গুম করা হয়েছে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, গত কয়েকদিনের মধ্যে 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা সারা দেশে নির্যাতনের কারখানায় পরিণত করেছে। নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, এবার আপনাদের ঈদ আনন্দের হয় নাই। এই দানবীয় সরকার আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলে মেয়েরা ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে। তলাবিহীন ঝুড়ির অর্থনীতির ঋণ পরিশোধ করতে নতুন ঋণ নিচ্ছে সরকার। ঋণ পরিশোধের জন্য সরকার নতুন করে ঋণ নিচ্ছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, বাংলাদেশের ঋণ ও পরিশোধের বাধ্যবাধকতা বাড়ছে, যা সরকারকে অপর্যাপ্ত রাজস্ব আদায়ের মধ্যে ঋণ পরিশোধের জন্য ক্রমাগত নতুন ঋণ নিতে বাধ্য করছে। কোভিড বা ইউক্রেন যুদ্ধ নয়, ভিন্ন কারণে সরকারের ঋণ দেওয়ার প্রবণতা ত্বরান্বিত হয়েছে। দুপুরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সিপিডি ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে ঢাকার লেকশোর হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করে সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, আমরা পাবলিকলি গ্যারান্টিযুক্ত ঋণের দায়বদ্ধতার একটি বড় অংশ পরিশোধের জন্য ঋণ নিচ্ছে। তাই দ্রুত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, সম্প্রতি বছরগুলোতে বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের বাধ্যবাধকতার হার বেড়েছে। 2023 সালের জুনে বাংলাদেশ সরকারি ও বেসরকারি বিদেশি ঋণ ছিল $98.9 বিলিয়ন, যা একই বছরে সেপ্টেম্বরে $100 বিলিয়ন অতিক্রম করেছে। তিনি আরো বলেন, বর্তমানে বিদেশি ঋণ জিডিপি অনুপাত 21.6% তুলনামূলকভাবে বেশি নয়। তবে তিনি সতর্ক করে বলেন, ঋণ পরিশোধের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সিপিটি জানিয়েছে, ঋণ পোর্টফোলিওর গঠন দ্রুত পরিবর্তিত হচ্ছে। রেয়াতি ঋণের অনুপাত কমেছে, অন্যদিকে রেয়াতি ও বাজার ভিত্তিক ঋণের অংশ বাড়ছে। ঋণের শর্তাবলীও আরো কঠোর হচ্ছে। বিশেষত জিডিপি, রাজস্ব আয়, রপ্তানি, রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে তুলনা করলে বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের দায়বদ্ধতার দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক মুস্তাফিজুর। এই অর্থনীতিবিদ বলেন, ঋণ বহনের সক্ষমতা ও ঋণ পরিশোধের সক্ষমতা উদ্বেগ তৈরি করেছে। দিন শেষে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ গুরুত্বপূর্ণ, যা অভ্যন্তরীণ বা বিদেশি উভয় ঋণ পরিশোধের জন্য বিবেচনা করতে হবে। অভ্যন্তরীণ সম্পদের একটি ক্রমবর্ধমান অংশ দেশীয় ও বিদেশি ঋণের মূল ও শোধ পরিশোধে ব্যবহার করা হচ্ছে। সিপিডির ঢাকায় ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 2 সপ্তাহের ঋণের বিষয়গুলো আলোচনায় এসেছে। দায় পরিশোধের পরিসংখ্যান, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ধরনের ফলাফলের কারণে বিষয়গুলো এসেছে। নীতি নির্ধারকরা প্রায়ই বলেন, অর্থনীতিবিদরা ঠিকমতো বিশ্লেষণ করতে পারেন না এবং ভবিষ্যতও বলতে পারে না। অর্থনীতিবিদদের নিয়ে প্রায়শই শ্লেষাত্মক ও ব্যঙ্গাত্মক কথা বলেন। আজ থেকে 2 বছর আগে সিপিডিতে বসে আমি বলেছিলাম যে 2024 সালে আমাদের জন্য কঠিন হবে। সেখানে দায় দেনা পরিশোধে বড় ধরনের ধাক্কা আসতে পারে। 2025 সাল থেকে ঋণ পরিশোধের স্বস্তি শুরু হবে। বলেছিলাম 2026 সালে এটা আরো বাড়বে।
ঋণের হিসাবে গাফিলতি আছে, এই হিসাবে এখনো অনেক কিছু বিবেচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, মূল আলোচনায় সরকারি ঋণের পরিস্থিতি উঠে এসেছে। আরো ব্যক্তি খাতের ঋণ আছে, হিসেব দেখেন যদি 100% ঋণ নিয়ে থাকেন তার 80% সরকারের, 20% ব্যক্তি খাতের ঋণের ও সরকারি তাৎপর্য আছে, কারণ এটা দায় দেনা ও বিনিময় খাতে প্রভাব রাখে। ব্যক্তি খাতের ঋণের অবস্থা কি কেউ কি বলতে পারবেন? এই টাকা কেউ কেউ বিদেশে নিয়ে গেছেন, কেউ ব্যাংকের টাকা পরিশোধ করেছেন, এই হিসাবটা কম গুরুত্বপূর্ণ না। তিনি আরো বলেন, সরকার তো দেশের ভেতরেও ঋণ নিচ্ছে, সেই ঋণের পরিমাণ কত? যে ঋণ আমরা বিদেশ থেকে নেই তার দ্বিগুণ আমরা দেশ থেকে নেই। মুন্সিগঞ্জ 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত। মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পারভেজ নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 3টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। গোলাগুলি ও শতাধিক ককটেল বিস্ফোরণের রণক্ষেত্রে পরিণত হয় চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাব্বি ও পারভেজকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার, নজির হালদার গ্রুপের সঙ্গে আহমদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয় গ্রুপ দুটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাত থেকে আবারও বিবাদে জড়ান 2 গ্রুপের সমর্থকরা। মুহুমুহু ককটেল বিস্ফোরণের রণক্ষেত্রে পরিণত হয় গ্রাম দুটি। এতে গুলিবিদ্ধ 2 জন সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে 10 থেকে 12টি বসতবাড়ি। বর্তমানে গ্রাম দুটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহমেদ গ্রুপের আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে মামুন হালদারের ভাই সেলিম হালদার গ্রুপের লোকজন আমার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে পারভেজ ও রাব্বিকে গুলি করে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পারভেজ মারা গেছেন। এছাড়াও ব্যাপক ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন মামুন হালদার। তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে আমাদের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল আহমেদ গ্রুপের সন্ত্রাসীরা। পরের রাতে আমার লোকজনের বাড়ি ঘরে ককটেল বিস্ফোরণ ঘটালে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমার 8 থেকে 10 জন কর্মী আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে দাবি করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গ্রাম দুটিতে পুলিশে অভিযান চলছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকায় ইসরায়েলি বিমানের অবতরণ নিয়ে যা বলল জামাত। বাংলাদেশের বিমানবন্দরে কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত ইসরায়েলের 2টো বিমানের অবতরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের জামাতে ইসলামী। সেই সঙ্গে এর রহস্য উন্মোচনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই রাষ্ট্রের বিমানের অবতরণ রহস্যজনক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শুক্রবার রাতে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন জামাতের এই সিনিয়র নেতা। এর আগে মানবজমিন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 108 গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম 2টি বোয়িং আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএস এর ধারা নিবন্ধিত ও পরিচালিত পণ্য সম্ভার বিমানটির 7 এপ্রিল তেল আবিব থেকে ঢাকায় অবতরণ করে এবং একই দিনে ঢাকা থেকে ছেড়ে যায়। ফ্লাইট নম্বর N8848 এর অধীনে একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি 11 এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং 12 এপ্রিল ঢাকা ছেড়ে যায়। এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজায় গণহত্যাকারী মানবতার দুশমন ইসরায়েলের 2টো কার্গো বিমান কোন কারণে কি উদ্দেশ্যে বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করলো এবং অবতরণের পর তারা কি কাজের সময় ব্যয় করেছে তা বাংলাদেশের মানুষ জানতে চায়। তিনি বলেন, ইসরায়েল থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই। জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েল ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।